দেখতে দেখতে শেষের পথে ফিফা বিশ্বকাপের 23তম আসর 104 ম্যাচের মহাযজ্ঞের 103টি শেষ। সবার চোখ এখন বাকি থাকা এক ম্যাচে, যেখানে মেগা ফাইনালে শিরোপার লড়াই নামছে স্পেন ও আর্জেন্টিনা। দুই দলের লড়াইয়ে আলাদা চোখ থাকবে মেসির দিকেও। তিনি গোল্ডেন বুট পেতে কাঙ্ক্ষিত সংখ্যক গোল পান কিনা সে বিষয়ে মনের অজান্তে হলেও নিশ্চয়ই ভাবনা থাকবে দর্শক সমর্থকদের। এসব নিয়ে কথা বলবো আজকের এখন চলতিতে। সঙ্গে আছি আমি আসাদুজ্জামান লিটন। শুরুতেই ফাইনালে চলে যাই। ফাইনালের ভেন্যু নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়াম, যেখানে কিন্তু থাকছে একাধিক নতুনত্ব। যদি উদ্বোধন অনুষ্ঠানের কথা বলি, ফাইনাল শুরুর 1.5 ঘন্টা আগে কিন্তু স্থানীয় সময় দুপুর 1:30, বাংলাদেশ সময় রাত 11:30টায় কিন্তু সমাপন অনুষ্ঠানটি শুরু হবে, যেখানে জেনিফার হাডসন, রবি উইলিয়ামস, লরা পাউসিনি ও আইশো স্পিড অনুষ্ঠানে পারফর্ম করবেন। এছাড়া অনুষ্ঠানে কিন্তু বিশেষ উপস্থিতি থাকবে টম ক্রুজেরও। এরপর কিন্তু খেলা শুরু হবে এবং ইতিহাসের প্রথমবার কিন্তু ফুটবল বিশ্বকাপের হাফ টাইমে থাকবে বিশেষ হাফ টাইম শো, যা কিন্তু অনেকটা বলা যায় সুপার বোল যে থাকে সেটির মতো। 11 মিনিটের এই মূল আয়োজনে কিন্তু থাকবে শাকিরা, জাস্টিন বিবার এবং বিটিএস, তাদের বিশেষ আয়োজন। আলাদাভাবে কিন্তু বিশেষ গান পরিবেশন করবেন কোল্ডপ্লে, ক্রিস মার্টিন। সব মিলে কিন্তু এই বিরতির ক্ষেত্রে সময় লাগতে পারে 20 থেকে 25 মিনিট। মূলত 11 মিনিটের অনুষ্ঠানে এবং অনুষ্ঠান শুরু করা এবং শেষ করা সব মিলে কিন্তু আপনার 20 থেকে 25 মিনিট সময় লাগতে পারে। আর খেলা শেষে কিন্তু জয়ী দলকে ট্রফি তুলে দেবেন ডোনাল্ড ট্রাম্প। প্রথমবারের মতো কিন্তু দেওয়া হবে চ্যাম্পিয়নশিপ রিং। 30 জন চ্যাম্পিয়ন হবেন, তারা কিন্তু পাবেন এই চ্যাম্পিয়নশিপ রিং। প্রথমে কিন্তু প্রতীকীভাবে দেওয়া হবে এই বিশেষ রিং এবং পরবর্তীতে কিন্তু সবার আঙ্গুলের মাপ নিয়ে পৌঁছে দেওয়া হবে এই রিংগুলো। এবারে বিশ্বকাপে কিন্তু প্রাইজ মানি দেওয়া হচ্ছে রেকর্ড পরিমাণে। চ্যাম্পিয়ন দল পাবে $50 মিলিয়ন, বাংলাদেশি মানে, যা কিন্তু প্রায় 615 কোটি টাকারও বেশি। এছাড়া রানার্স আপ পাবে $33 মিলিয়ন। গত ডিসেম্বরে 2026 বিশ্বকাপের জন্য $655 মিলিয়ন প্রাইজ মানি ঘোষণা করে ফিফা। বাংলাদেশি মানে যা প্রায় 8,081 কোটি টাকা। কাতারে অনুষ্ঠিত আগের আসরের তুলনায় এটি কিন্তু প্রায় 50% বেশি। এবার যদি আমরা টিমের অবস্থার দিকে আসি এবং সম্ভাব্য একাদশ, ফাইনালের আগে দুই দলের যে অনুশীলন করেছে সেখানে বলা যায় আর্জেন্টিনা কিন্তু বেশ ভালো অনুশীলন করেছে। স্টেডিয়াম থেকে প্রায় 5 কিলোমিটার দূরে তাদের অনুশীলনের ভেন্যু ছিল এবং সেখানে কিন্তু মোটামুটি ভালোভাবে তারা অনুশীলন করেছে। বলা যায় পূর্ণ সময় যে অনুশীলন, যদিও অনুশীলন করতে কিন্তু আবহাওয়ার জটিলতার কারণে কিন্তু 45 মিনিট দেরি করতে হয়েছে এবং 45 মিনিট দেরি করার পর তারা মোটামুটি 3 থেকে 4 ঘন্টার মতো অনুশীলন করেছে, যেখানে কিন্তু বেশ হাসি খুশি দেখা গেছে সবাইকে। বলা যায় লিওনেল মেসি তার কিন্তু শেষ বিশ্বকাপ ম্যাচ বলা যায়, কারণ মোস্ট প্রবাবলি তিনি কিন্তু এর পরবর্তী বিশ্বকাপ না খেলার সম্ভাবনাই বেশি এবং অনেকে বলছেন যে হয়তোবা এই বিশ্বকাপের ম্যাচ খেলে হয়তোবা তিনি আর্জেন্টিনার জাতীয় দল থেকেও বিদায় নিতে পারেন, হয়তোবা জাতীয় দলের জার্সিতে তাকে দেখা যেতে পারে না। তো মোটামুটি যতখানি জানতে পারা গেছে, আর্জেন্টিনার প্র্যাকটিস বা অনুশীলনে কিন্তু সবাই মেসির সঙ্গে বেশ গল্পগুজবে মেতেছিলেন। তারা চেষ্টা করেছেন মেসিকে যত সম্ভব সঙ্গ দেওয়া যায়। এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে এমি মার্টিনেজ, আর্জেন্টিনার মূল গোলরক্ষক, তিনি কিন্তু বিশ্বকাপের আগে ইউরোপা লিগ খেলার সময় আঙ্গুলের চোটে পড়েছিলেন। তিনি কিন্তু পুরোপুরি সেরে না উঠে বিশ্বকাপে খেলতে এসেছিলেন। এক্ষেত্রে তিনি সংবাদ সম্মেলনে একটি কথা বলেছিলেন যে তার কাছে নিজের আঙ্গুলের চাইতে দলের যে চাওয়া সেটি কিন্তু বিশেষ করে কোচ স্কালোনি যখন তাকে বলেছিলেন যে আমি তোমাকে দলে চাই, তখন তিনি বলেছেন যে আমার আঙ্গুল যদি ভেঙে যায় যাক, তবু আমি দলের হয়ে খেলতে চাই। তো মোটামুটি এই কারণে কিন্তু আঙ্গুলের চোট নিয়েও কিন্তু এমি মার্টিনেজ প্রতিটি ম্যাচে খেলেছেন এবং শেষ দিন অনুশীলনে তিনি জানিয়েছেন যে তিনি মোটামুটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এবং ফাইনালে তিনি আগের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি ফিট হয়ে কিন্তু খেলতে নামবেন। তো আর্জেন্টিনা যদি জিততে চায় সেক্ষেত্রে কিন্তু এমি মার্টিনেজের উপর অনেকখানি ভরসা করতে হবে এবং একই সঙ্গে কিন্তু লিওনেল মেসি তার শেষ ম্যাচ, যেটা গুঞ্জন শোনা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তার দিকেও বেশ নজর থাকবে। এদিকে স্পেনের কথা যদি বলি, আমরা স্পেন কিন্তু অনুশীলন করতে পারেনি। স্পেন তাদের অনুশীলনের সময়টায় প্রচণ্ড ঝড় ছিল। প্রায় প্রথমে তাদেরকে সাময়িকভাবে স্থগিত করা হয় তাদের এবং পরবর্তীতে কিন্তু এক পর্যায়ে বাতিল করে ফেলা হয় তাদের অনুশীলনটা এবং ফাইনালের আগের দিন অনুশীলনটা কিন্তু বলতে গেলে খুবই গুরুত্বপূর্ণ যে কোনো দলের জন্যই। এখানে কিন্তু দলগুলো বা দলের কোচ যারা থাকেন তারা কিন্তু সবশেষ যে ফরমেশন, কীভাবে কি খেলাবেন না খেলাবেন, একাদশে কে কে থাকতে পারেন এবং এ ধরনের সব কিছু কিন্তু তারা শেষ যে অনুশীলন সেখানে কিন্তু তারা চূড়ান্ত করে। তবে এখানে কিন্তু স্পেন একটু পিছিয়ে থাকবে, কারণ তারা যেহেতু অনুশীলন করতে পারেননি। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে তিনি কিন্তু কিছুটা চিন্তায় থাকবেন যে তার দলে আসলে কে ফর্মে আছেন, কে টাচে নেই এবং এমনকি একাদশে তিনি যে ফরমেশনে খেলতে চান এক্ষেত্রেও কিন্তু কিছুটা ব্যাকফুটে থাকবে তারা। তো
অনুশীলন যাই হোক সবার নজর থাকবে কিন্তু মূল ম্যাচের দিকেই এবং এক্ষেত্রে কিন্তু ফরমেশনের কথা যদি বলতে হয় এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালের আগে 8টি ম্যাচে মোট 11বার ফরমেশন চেঞ্জ করেছে, যেটা হচ্ছে ইন গেম প্লে, অর্থাৎ যখন ম্যাচ খেলা হয়েছে সেই ম্যাচ খেলার মাঝে শুরুতে যে ফরমেশন ছিল পরবর্তীতে ম্যাচের সিচুয়েশন বুঝে যে ফরমেশন চেঞ্জ করা সেটি কিন্তু মোট 11বার আর্জেন্টিনা ফরমেশন চেঞ্জ করেছে, যা এই বিশ্বকাপে সেমিফাইনালে যে 4টি দল উঠেছে তার মাঝে দ্বিতীয় সর্বোচ্চ 20বার কিন্তু ফ্রান্স চেঞ্জ করেছিল তাদের ফরমেশন এবং স্পেন কিন্তু 7বার। অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে যে স্পেন কিন্তু একদম শুরুতে যে পরিকল্পনা নিয়ে মাঠে নামে পুরো ম্যাচ কিন্তু ঠিক সেই পরিকল্পনায় খেলে এবং পরবর্তীতে কিন্তু সেখান থেকে সরে আসার সম্ভাবনা খুব কম। এবং একই চিত্র আমরা হয়তো দেখতে পারি যদি স্পেনের খেলার আমরা দেখি মোটামুটি প্রতিটি ম্যাচে কিন্তু শেষ দিকে এসে সব কিছু বলা যায় ম্যাচ ঘুরে দেওয়া যেটা সেটা কিন্তু ঘুরে দিয়েছেন মিকেল মেরিনো। প্রতিটি ম্যাচে শুরু থেকে স্পেন একটু ধরে ধরে খেলে এবং তাদের খেলার যে মূল ভিত্তি টিকে টাকা ফুটবল, সেই টিকে টাকা ফুটবলে কিন্তু তারা একের পর এক পাস খেলে প্রতিপক্ষকে বলা যায় অনেকটা দিশাহারা করে ফেলে, অনেকটা মানে খেলা থেকে তাদের মনোযোগ সরিয়ে ফেলে এবং এক পর্যায়ে তারা যখন টায়ার্ড হয়ে যায়, টায়ার্ড লেগ, সেই সময়টায় 70 থেকে 80 মিনিটের দিকে যে মিকেল মেরিনোকে নামানো হয় এবং চলতি বিশ্বকাপে কিন্তু নকআউটে 2 থেকে 3টি ম্যাচে শেষ দিকে নেমে ম্যাচ একদম ঘুরে দিয়েছেন মিকেল মেরিনো, গোল পেয়েছেন 2টি ম্যাচে। কাজেই স্পেন কিন্তু মোটামুটি তাদের একটি যে ট্যাকটিক্স মূল মানে বলতে গেলে তাদের মূল যে ট্যাকটিক্স সেটার উপরে কিন্তু তারা আসলে বেশিরভাগ সময় ফলো আপ রাখে বা সেভাবে খেলতে পছন্দ করে, যদিও এক্ষেত্রে কিন্তু আলাদাভাবে খেলে কিন্তু আর্জেন্টিনা, যারা 8টি ম্যাচে কিন্তু 11বার ফরমেশন চেঞ্জ করেছে। আমরা যদি আরেকবার স্পেনের দিকে আসি, ইতিহাসের সেরা ডিফেন্সিভ দল হিসেবে কিন্তু ফাইনালে উঠেছে স্পেন। চলতি বিশ্বকাপে প্রতি 90 মিনিটের হিসেবে তাদের গোল খাওয়ার সম্ভাবনা বা XG যাকে বলা হয় সেটি মাত্র 0.3। মোট 8টি ম্যাচ খেলে তারা কিন্তু মাত্র 1টি গোল হজম করেছে, 7টি ম্যাচে কিন্তু তারা কোনো গোল হজম করেনি। এক্ষেত্রে তাদের উনাই সিমন, তিনি কিন্তু মোটামুটি গোল্ডেন গ্লাভস পাওয়ার দারুণ দাবিদার। বিপরীত অবস্থায় কিন্তু আছে আর্জেন্টিনা, স্পেনের চেয়ে কিন্তু একটু বেশি XG তারা ছিল, মোটামুটি 0.5 XG নিয়ে তারা কিন্তু ফাইনালে খেলতে এসেছে, কিন্তু তাদের গোল খাওয়ার হার কিন্তু অনেকটাই বেশি। যে একটু আগে যা বলেছিলাম যে এমি মার্টিনেজ তিনি কিন্তু এবার পুরোপুরি ছন্দে নেই, যে কারণে আসলে তিনি বেশ প্রায় প্রতি ম্যাচে কিন্তু গোল হজম করছেন। এবার যদি আসি ম্যাচে যার দিকে চোখ রাখতে হবে, ম্যাচে কিন্তু আলাদাভাবে আপনার যে আর্জেন্টিনার একাদশের কথা বলি সেখানে এনজো ফার্নান্দেজ এবং লাউতারো মার্টিনেজ দুজনের দিকে কিন্তু আলাদাভাবে চোখ রাখতে হবে। স্পেনের খেলার মূল ভিত্তি কিন্তু রক্ষণ, তারা মিডফিল্ড কন্ট্রোল করে এবং রক্ষণটা কিন্তু জমাট, যা একটু আগে বললাম তারা মাত্র 1টি গোল হজম করেছে এবং এই কারণেই স্পেনের রক্ষণ ভাঙতে গেলে কিন্তু দূরপাল্লা শট দরকার এবং এখানেই কিন্তু আর্জেন্টিনার বড় অস্ত্র হতে পারেন এনজো। তিনি কিন্তু সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে একদম ম্যাচ শেষের দিকে আর্জেন্টিনার যে সমতায় ফিরেছিল সেই সময় কিন্তু এনজোর গোলে ফিরেছিল এবং অন্যান্য ম্যাচে কিন্তু তিনি প্রায় মোটামুটি বারবারই কিন্তু এনজো দূরপাল্লা শট তার মুনশানা দেখিয়েছেন। একই সঙ্গে লাউতারো মার্টিনেজ তিনি কিন্তু মেরিনোর মতোই শেষ দিকে এসে আর্জেন্টিনার গেম চেঞ্জ করে দিচ্ছেন। একইভাবে স্পেনের খেলার কথা যদি বলি সেখানে কিন্তু রদ্রি যখন আসেন তখন কিন্তু তিনি বলা যায় পুরো ম্যাচেই এক কথায় বলতে গেলে মিডফিল্ড কিন্তু তারা সরাসরি কন্ট্রোল করছেন এবং রদ্রি কিন্তু ইতিহাসে 655টি পাস দিয়েছেন চলতি আসরে, যা ফিফা বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ। এছাড়া আরেকটি ইস্যুর দিকে কিন্তু চোখ থাকবে রেফারি ইস্যু, যা নিয়ে কিন্তু এরই মধ্যে বেশ বিতর্কের চেষ্টা করেছে স্পেন। চলতি বিশ্বকাপে রেফারি ইস্যু কিন্তু কিন্তু বারবার নানা সিদ্ধান্তের কারণে বিতর্কের মুখে পড়েছেন। কাজেই আজকে আসলে রেফারিরা কতটা বিতর্কমুক্ত থাকতে পারেন সেদিকেও কিন্তু লক্ষ্য থাকবে সবার কাছে। আর সবশেষ যেটা হবে ম্যাচ শেষের পর গোল্ডেন বল, গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভস এবং সেরা তরুণ খেলোয়াড় কে হতে পারেন। গোল্ডেন বলের ক্ষেত্রে কিন্তু অনেকটাই এগিয়ে কিন্তু লিওনেল মেসি, যদিও গোল্ডেন বুটের ক্ষেত্রে তিনি আছেন বর্তমানে দ্বিতীয় স্থানে। গোল্ডেন বুটের ক্ষেত্রে কিলিয়ান এমবাপ্পে 10টি গোল করে এর মধ্যে এগিয়ে গেছেন। যদি গোল্ডেন বুট পেতে চান লিওনেল মেসিকে কিন্তু কমপক্ষে 2টি গোল এবং 1টি অ্যাসিস্ট অথবা 3টি গোল করতে হবে। এছাড়া গোল্ডেন গ্লাভসের ক্ষেত্রে কিন্তু উনাই সিমন এগিয়ে এবং সেরা তরুণ খেলোয়াড় হতে পারেন ফ্রান্সের তরুণ খেলোয়াড় মাইকেল ওলিসে। এই ছিল। এছাড়া আমরা আরেকটি কথা বলতে পারি, ইউরোপে না খেলেও কি ব্যালন ডি'র জয় সম্ভব কিনা, কারণ মেসি যদি এবার বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয় সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবেই চলে আসছে বারবার ব্যালন জয়ের কথা। 1956 সালে শুরু হয় এই পুরস্কার কিন্তু প্রথমে শুধু ইউরোপিয়ান লিগের ইউরোপিয়ান খেলোয়াড়দের দেওয়া হতো, যদিও পরবর্তীতে 1995 সালে সবার জন্য উন্মুক্ত করা হয় এবং পরবর্তীতে 2007 সালে সব নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়। কাজেই বিশ্বকাপে যদি জয় পায় আর্জেন্টিনা এবং সেক্ষেত্রে কিন্তু মেসির গোল্ডেন বল সেক্ষেত্রে কিন্তু মেসির ব্যালন ডি'র পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।
দর্শক এ ছিল আমার কাছে এখন চলতে আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।